আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা ডেইলি ল একাডেমির সকল সদস্যবৃন্দ আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহ পাকের রহমতে সকলে ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে শাস্তি কি, শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি, শাস্তি কত প্রকার, সেই বিষয়টা আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শাস্তি কি সেই বিষয়টা আমরা আগে জানি। শাস্তি হচ্ছে কোনো অপরাধী তার অপরাধের জন্য যে পীড়ন দেওয়া হয় সেটাই হচ্ছে শাস্তি। শাস্তি কেন মানুষ পেতে হয় বা মানুষকে কেন শাস্তি দেওয়া হয় সেটা হচ্ছে সমাজে যে অন্যায় কাজগুলি আছে সেই অন্যায় কাজগুলি যাতে না সংগঠিত না করে সেজন্য মূলত শাস্তি প্রদান করা হয়। শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি সে বিষয়টা আমরা জানব। শাস্তি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে সমাজে এই ধরনের কার্যকলাপ বা এই ধরনের অপরাধ আর সংগঠিত করতে না পারে, সেজন্য সমাজ থেকে এই ধরনের অপরাধ নির্মূল করার জন্যই মূলত শাস্তি প্রদান করা হয়। তাহলে আমরা কি বিষয়টা জানলাম। শাস্তি কি? শাস্তি হচ্ছে কোনো অপরাধীকে তার অপরাধের জন্য যে পীড়ন দেওয়া হয় বা যে পানিশমেন্ট দেওয়া হয় সেটাই হচ্ছে শাস্তি। শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? শাস্তি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো অপরাধীকে বা কোনো অপরাধ যাতে করে বারবার সৃষ্টি না হতে পারে, সমাজে একই ধরনের অপরাধ বারবার যাতে করে সৃষ্টি না করতে পারে, বা সমাজে শান্তি শৃঙ্খলা যাতে করে না হয়, ধ্বংসত্ব না হয়, বা শান্তিতে যাতে করে মানুষ বসবাস করতে পারে, সেজন্যই মূলত এই শাস্তিটি প্রদান করা হয়। এটা হচ্ছে শাস্তি দেওয়ার উদ্দেশ্য। তা চলুন পরবর্তীতে আমরা জানি শাস্তি কত প্রকার। শাস্তি অনেক প্রকারের আছে, বিভিন্ন ধরনের শাস্তি আছে। সেক্ষেত্রে বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী যে ধরনের শাস্তি বিদ্যমান রয়েছে সেগুলি আমরা প্রথমে জানার চেষ্টা করি। বাংলাদেশের যে শাস্তি প্রচলিত রয়েছে সেটা হচ্ছে 5 প্রকার বা 5 ধরনের শাস্তি বাংলাদেশ আইন বা প্রচলিত আইন দিয়ে থাকেন। সেটা 1 নম্বর যে শাস্তি আছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা সর্বশেষ শাস্তির ধাপ। তো মৃত্যুদণ্ড কি হয়? মৃত্যুদণ্ডতে একটি মানুষকে একদম মৃত্যুদণ্ড কার্যকর যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কার্যকর না হয় ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে। এবং মৃত্যুদণ্ড হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড একটি মানুষের জীবনের শেষ, তাকে আর মনে করেন যে সে আর বেরোতে পারবে না, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিবেন। যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে আবার ভাগ আছে। একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, আর একটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, যেটা যাবজ্জীবন কারাদণ্ড যারা ভোগ করেন তারা হচ্ছে সশ্রম কারাদণ্ড ভোগ করেন। এবং শুধু কারাদণ্ড যারা ভোগ করেন 3 নম্বর যেটা কারাদণ্ড। 1 নম্বর মৃত্যুদণ্ড, 2 নম্বর যাবজ্জীবন কারাদণ্ড, 3 নম্বর কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড কারা? যাবজ্জীবন কারাদণ্ড যারা খাটেন বা যে আসামিগণ খাটেন বা যে অপরাধী সাজা খাটেন তারা হচ্ছে সশ্রম কারাদণ্ড হবে। সশ্রম কারাদণ্ড যদি না হয় তাহলে তারা কি করবেন, এই জন্য তাদেরকে সশ্রম কারাদণ্ড, বেশিরভাগ ক্ষেত্রে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর পরবর্তীতে সাধারণ কারাদণ্ড। সাধারণ কারাদণ্ড হচ্ছিল তারা বিনাশ্রম হতে পারে। বেশিরভাগ সময় কারাদণ্ড যারা ভোগ করেন তারা বিনাশ্রম হয়ে থাকে। এখন আমরা আসেন যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সশ্রম কারাদণ্ড কি আর বিনাশ্রম কারাদণ্ড কি। সশ্রম কারাদণ্ড হচ্ছিল যারা জেলখানার মধ্যে দীর্ঘদিন যাবৎ থাকেন, যাবজ্জীবন কারাদণ্ড তাদের, যারা সারা জীবন মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত তারা কারাদণ্ড ভোগ করবেন। সেই ক্ষেত্রে যে জেলখানাতে তিনি থাকবেন সেই জেলখানাতে তাকে পরিশ্রম করতে হবে, মানে সশ্রম, সে পরিশ্রম করবেন। তাদেরকে বিভিন্ন সময় আমরা টিভির মাধ্যমে দেখে থাকি বা বিভিন্নভাবে আমরা জেনে থাকি তাদেরকে বিভিন্ন ধরনের কাজ পরিচালনা করতে হয়। সেই কাজগুলি কি ধরনের হতে পারে? তাদেরকে দিয়ে বিভিন্ন বাগান পরিষ্কার করান, তাদেরকে দিয়ে কৃষিকাজ করান। যদি জেলখানার মধ্যে ওরকম জায়গা থাকে বা স্পেস ফাঁকা থাকে তাহলে তাদের দিয়ে কৃষিকাজ করান। এর পরবর্তীতে অনেক আসামিগণদের দ্বারা রান্না বান্না কাজ করান। এর পরবর্তীতে যে কার্যগুলি না করলে না খাবানা দানা দেওয়ান বা অন্যান্য যে কার্যগুলি আছে, পরিষ্কার কাজ করা, বাগান পরিষ্কার করা, কৃষি কাজ করা, বিভিন্ন ধরনের কার্যক্রম যারা সশ্রম কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন এই ধরনের আসামিগণদেরকে বা অপরাধী যারা আছেন তাদের এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে হয়। আর বিনাশ্রম যারা, তারা হচ্ছে কোনো এই ধরনের কার্যক্রমের সাথে তারা যুক্ত থাকেন না, তারা শুধু কারা
যে শাস্তি আছে সেই সাজাটাই তারা ভোগ করেন। তাহলে আমরা যেই বাংলাদেশের যে শাস্তির বিধান রয়েছে সেই শাস্তিগুলি আমরা জানার চেষ্টা করলাম। 1 নাম্বার যাবজ্জীবন, 1 নাম্বার মৃত্যুদণ্ড, 2 নাম্বার যাবজ্জীবন কারাদণ্ড, 3 নাম্বার কারাদণ্ড, 4 নাম্বার সম্পদ বাজেয়াপ্ত। অনেক সময় আমাদের দেখা যায় যে দুর্নীতি যারা করেন তাদের প্রচুর সম্পত্তি থাকে, কোটি কোটি টাকা সম্পত্তি থাকে, নামে বেনামে সম্পত্তি থাকে। সেই সম্পত্তিগুলি অনেক সময় বাংলাদেশের সরকার বা আদালত থেকে রায় প্রাপ্ত হওয়ার পর এই সম্পদগুলি বাজেয়াপ্ত থাকে। বাজেয়াপ্ত থাকার কারণে এই সম্পদগুলি যিনি অবৈধভাবে ভোগ করতেন তিনি আর সেটা করতে পারবেন না। রায় অনুযায়ী সেই সম্পত্তি বাজেয়াপ্ত হয়। সর্বশেষ সেটা হচ্ছে জরিমানা। অনেক সময় জরিমানা করা হয়। দেখা যায় যে এমন একটা অপরাধ করেছেন বা এই অপরাধ শাস্তি যদি পরবর্তীতে আর না করতে পারেন সেই ক্ষেত্রে আদালত চাইলে জরিমানাও দিতে পারেন। এছাড়াও অনেক শাস্তি রয়েছে, সেটা হচ্ছে বেত্রাঘাত। এই ধরনের অনেক শাস্তি রয়েছে, কিন্তু আমাদের দেশে প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী 5 ধরনের শাস্তি দিয়ে থাকেন। সেটা হচ্ছে 1 মৃত্যুদণ্ড, 2 যাবজ্জীবন কারাদণ্ড, 3 কারাদণ্ড, 4 সম্পদ বাজেয়াপ্তিকরণ, 5 জরিমানা। এই 5 ধরনের শাস্তি আমাদের দেশে বেশিরভাগ প্রচলিত আছে বা এই ধরনের শাস্তি বেশিরভাগ দিয়ে থাকেন। চলুন তাহলে অন্যান্য যে শাস্তির বিধান রয়েছে বা অন্যান্য যে শাস্তি রয়েছে সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। মৃত্যুদণ্ড যে কার্যকর করা হবে সেটা সকল শাস্তির মধ্যেই 1 নম্বর শাস্তি, এর উপরে আর কোনো ধরনের শাস্তি নেই। একটি মানুষের মৃত্যুদণ্ড, এটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। এই পানিশমেন্টের উপরে আর কোনো পানিশমেন্ট বা শাস্তি হতে পারে না। তাই এটা অনেক দেশেই এখন এটা কার্যকর নয়। অনেক দেশ এই মৃত্যুদণ্ড থেকে ফিরে এসেছে, তারা এই মৃত্যুদণ্ড এখন আর দিতে চায় না বা এটা অমানবিক। একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া এটা একটা অমানবিক বিধায়, তাকে আর এখন বর্তমানে অনেক দেশ এখান থেকে ফিরে এসেছেন। অন্যান্য যে বিকল্প যে শাস্তি সেই শাস্তিগুলি আমরা দেখতে পাবো। অঙ্গচ্ছেদ, অনেক সময় দেখা যায় অঙ্গচ্ছেদ করা হয়। এটা আমরা বিভিন্ন সময় বর্তমানে আমরা দেখতে পাই মধ্যপ্রাচ্যে, আরব আমিরাতে কেউ যদি চুরি করেন তাহলে তার হাত কেটে দেওয়া হয়। এটা ছিল অঙ্গচ্ছেদ। এটা কিন্তু শুরু হয়েছিল ভারত মহাদেশে। ভারত থেকেই এই আইনটি এখন ভারত মহাদেশে, ভারত উপমহাদেশে এই আইনটি এখন নেই, কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষ এই আইনটি এখন পর্যন্ত কার্যকর রেখেছেন। যারা চুরি করবেন তাদেরকে হাত কেটে দিবেন এটার জন্য। আর পরবর্তীতে যারা চুরি করেন তারা ওই চুরি অপরাধ করতে গেলে অবশ্যই তারা যদি জেনে থাকেন যে চুরি করতে গেলে বা চুরি করার যদি প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দেওয়া হবে, তাহলে অবশ্যই এই অপরাধ বারবার একটা সমাজে সংগঠিত হবে না। 3 নম্বর শরীরে ছাপ। অনেক সময় অনেক দেশে বিশেষ করে রোম এবং ইংল্যান্ডে এই ধরনের শাস্তি দিয়ে থাকেন। যে অপরাধ করবেন সেই অপরাধের ধরন অনুযায়ী তাদেরকে ছাপ দেওয়া হবে। ছাপটা কিভাবে দেওয়া হয়? লোহা গরম করার মাধ্যমে লোহার ছাঁচ বানায় পরবর্তীতে যে শাস্তি সে ভোগ করবেন সেই শাস্তির উপরে ডেমো বানায় পরবর্তীতে আগুনে গরম করে এর পরবর্তীতে শরীরে ছাপ দেওয়া হয়, যেটাকে আমরা এখন ট্যাটু বলি। এই ট্যাটু আগে মানুষ ব্যবহার করতেন না। অপরাধ হইলে মানুষ একমাত্র আদালত তাদেরকে ট্যাটু ব্যবহার করতেন। এখন বর্তমান সময় এটা ফ্যাশন হয়ে গেছে। অনেক সময় মানুষ নিজের ইচ্ছা মতন ট্যাটু ব্যবহার করেন, কিন্তু একটা সময় এটা অপরাধ করলে মানুষের শরীরে এই ট্যাটু দিতেন বা এই স্টিকার লাগাই দিতেন বা এই ছাপ দিয়ে দিতেন। এই ছাপ দেওয়ার ফলে অনেক মানুষ স্বাভাবিক জীবনে আর ফিরে আসলেও এটা নিয়ে চলাফেরা করতে হতো। সেই ক্ষেত্রে মানুষ অনেক সময় লজ্জিত হয়ে থাকতেন এবং এই অপরাধ পুনরায় করার আর কখনো সাহস পেতেন না। এরপরে হচ্ছে পিলরি। পিলরি একটা শাস্তির নাম। পিলরি আমরা অনেক সময় দেখে থাকি বা অনেক মুভিতে দেখে থাকি যে কাঠের একটা যন্ত্র থাকে, সেই যন্ত্রের মধ্যে মাথা এবং হাত এইভাবে দেওয়ার পরবর্তীতে এইভাবে ঝুলিয়ে রাখা হয়, দীর্ঘক্ষণ ঝুলিয়ে রাখা হয়। এটার মাধ্যমে একটি মানুষ তিলে তিলে কষ্ট পেতে পেতে, যন্ত্রণা পেতে পেতে, ব্যথায় এর পরবর্তীতে তার যে অপরাধ হয়েছেন সে অপরাধ সে প্রায়শ্চিত্ত করেন বলে আগের যে মানুষজন ছিলেন বা প্রাচীনকালে যে মানুষজন ছিলেন তারা এটা বিশ্বাস করতেন যে শাস্তি এভাবে দিতে হবে। কিন্তু বর্তমান যুগে অনেকেই এইখান থেকে ফিরে এসেছেন। আধুনিক যুগে এই ধরনের শাস্তি থেকে মানুষ অনেক দেশেই ফিরে এসেছেন এবং অনেক আদালত এই ধরনের রায় এখন প্রদান করেন না। পরবর্তীতে যে শাস্তি আছে সেটা আমরা জানব। নিঃসঙ্গ কারাবাস।
নিঃসঙ্গ কারাবাস হচ্ছিল উনি একমাত্র একজন ব্যক্তি অন্ধকার একটা রুমের মধ্যে একা বসবাস করবেন। আলো এবং বাতাস বা অন্যান্য কিছু সুযোগ সুবিধা সেরকম একটা থাকবে না। সেটা হচ্ছিল নীরব কারাবাস। এখানে অন্য কেউ থাকবে না, তার সাথে কেউ কথা বলবে না, একমাত্র উনি এখানে থাকবেন অন্ধকার একটা রুমের মধ্যে। এটা হচ্ছিল নীরব কারাবাস। এতে করে অনেক মানুষ তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। অনেক মানুষ তার মনে করেন যে জবানবন্দি আছে, সে যে অপরাধ করছেন সেই অপরাধ সে স্বীকার করতে বাধ্য হয়। এটা হচ্ছিল নীরব কারাবাস। এর পরবর্তীতে যে ধাপটা আছে সেটা হচ্ছিল সামাজিক মর্যাদাহানি। সামাজিক মর্যাদাহানি কি? আমাদের দেশে অনেকেই দেখা যায় যে কোনো একটা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মানহানিকর বক্তব্য বলেন, মানহানিকর উক্তি করেন যে উনি চোর, উনি ডাকাত, উনি আরো অনেক কিছু। এই ধরনের বক্তব্য যদি অন্য কেউ শুনেন যেটাতে করে তার মান সম্মান নষ্ট হয়েছেন, সেটা মানহানিকর বক্তব্য হয়। এই ধরনের কার্যক্রম পূর্বে বা প্রাচীনকালে ছিলেন। এই ধরনের যে মানহানিকর যে শাস্তি ছিল বা সামাজিক যে নিপীড়ন শাস্তি ছিল, এর ফলে তার সাথে কেউ চুক্তি করতেন না, তার সাথে তিনি ব্যবসা বাণিজ্য করতে পারতেন না, তিনি মনে করেন কোনো জায়গায় ভর্তি হতে পারতেন না, কোনো জায়গায় সে সেবা নিতে পারতেন না। এই ধরনের একসাথে তাকে আলাদাভাবে আমরা যেটাকে এখন বলি যে অসামাজিকভাবে এক ঘরে রেখে দেওয়া হতো। সেটা হচ্ছিল সামাজিক মর্যাদাহানি। আরো বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে মানুষকে শাস্তি দেওয়া যেত বা মানুষকে শাস্তি দিত। কিন্তু বর্তমান সময় মৃত্যুদণ্ড থেকে অনেক দেশ ফিরে এসেছেন। তারা চায় না একটা মানুষকে এভাবে শাস্তি দিতে। মৃত্যুদণ্ড হচ্ছিল সেই শাস্তি যে শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত, তার মৃত্যুবরণ না হওয়া পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা বর্তমানে সিস্টেম। কিন্তু আধুনিক সিস্টেম আরো সহজ করে নিয়ে এসেছেন, যাতে করে একটি মানুষের মৃত্যুদণ্ড হলে সে যাতে করে কষ্ট কম পায়, সেজন্য বিকল্প ব্যবস্থায় শাস্তির ব্যবস্থা রয়েছেন এবং যাতে করে সে সহজে মৃত্যুবরণ করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।